চাই, মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার ক্ষমতায় আসার আজ 23 দিন হলো, কেন মুক্তি হলো না? জবাব চাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? অর্পন্দ। আচ্ছা, তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো, যে লিখিতভাবে এবং ভিডিও আকারে দিয়েছো, এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং ভক্তি তীব্র গোস্বামী মহারাজ, চারুচন্দ্র প্রভু, এদেরকে তুমি তোমার সাথে চিন্ময়কৃষ্ণ প্রভুর সাথে কোনো ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে, সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছো। হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, তুমি সত্য সত্য কথাগুলো বলবো, ঠিক আছে? তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। মানসিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি গুরুকুলে কখন থেকে জয়েন করেছো? 2017। 2017 নাকি 16? 17। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চিন্ময়কৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলতো, যে চিন্ময়কৃষ্ণ প্রভু তো একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত ধামের অধ্যক্ষ। তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে দিত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমগামী যেটা বলে সেটা করে। তো সমকামিতা মানে কি? এটা কি ধরনের? মানে যৌন কাজ বলে। কিভাবে করতো? বলতো যে ওইদিকে এটা একটু এরকম। তোমাকে কি, তোমার সাথে কি এই, অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি, যেহেতু তোমার বয়স কত এখন? 16 বছর। হ্যাঁ, তো তোমার সাথে প্রথমে কখন, একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে? 2 মাস আগে। মানে পণ্ডিতধাম থেকে বের হওয়ার 2 মাস আগে। হ্যাঁ। উনি কিভাবে ডাকতো তোমাকে? কখন? বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো? রাত্রে ডাকতো। রাত কয়টা বাজে? ধরেন 9টা 9:30। 9টা 9:30 বাজে। হ্যাঁ, ডেকে তোমাকে কি বলতো প্রথমে? বলতো মানে মেসেজ কথা বলতো। কিরকম ভাবে মেসেজ করতা? মানে হাত পা বলে মেসেজ করতাম, করে তাও বলতো যে ওনার পরনে কি থাকতো? গামছা থাকতো। তোমার পরনে কি থাকতো? আমার পরনে কাপড় ছিল, ধুতি কাপড়, অর্থাৎ এই তোমাদের গুরুকুলের ড্রেসটা থাকতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতে বলতো? না এমনি বলতো, হাত পা গুলো কামাচ্ছে ম্যানেজ করতে বলতো, তাও বলতো যে ওইদিকে হলে আমার এই শপথ কর বলতো। কি ধরে? শপথ করে কি বলতো? শপথ করে কি বলতো? হলে আমার সাথে এগুলো করতো, এগুলো কাউকে বলবি না। এগুলো মানে কোনগুলো কি করতো? মানে যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে যেন না বলতো। আচ্ছা আচ্ছা। খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো? ও আমাকে করতো। তোমাকে করতো না? মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম? আমার সাথে 2বার হয়েছে। 2বার হয়েছে না? আচ্ছা, তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যার প্রমাণস্বরূপ, হ্যাঁ, তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো, বা তোমার জননেন্দ্রিয়ের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে, তুমি কি আর স্থানীয় কোনো ভক্তদেরকে জানিয়েছো? হ্যাঁ, আমি জানিয়েছিলাম তিরুপতিকে। আচ্ছা আচ্ছা। তিরুপতি প্রভুকে জানিয়েছো? অর্থাৎ তিরুপতি প্রভু তখন পুণ্যের ধামে ছিল? ধামে ছিল। তখন তিরুপতি প্রভু কি বলেছে তোমাদেরকে? বলছো যেগুলো আমি জানি না, আমি এরকম শুনে না শুনিয়ে, তারপর অনেকদিন ধরে এরকম বলতেছে উনি আমাকে বলতে হবে সত্যি এগুলো কিভাবে জানাচ্ছে। আমি একবার মানে শিবতার কথা বলতেছে একটু মধ্যে শুনেছিলাম। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে তোমরা কোথায় গিয়েছো? রংপুর চলে গিয়েছে। মহারাজকে সমস্ত কিছু বলেছো? আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজকে বলেছো? হ্যাঁ। ওনারা কি কোনো ধরনের চিন্ময়কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে স্টেপ নিবে এরকম আশ্বাস দিয়েছে তোমাকে? এরকম বলেনি, বলতো এগুলো খারাপ কথাগুলো বাদ দাও, এরকম বলছিল মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ তোমাকে কোনো ধরনের আশ্বাস দেয়নি। আচ্ছা, সাম্প্রতিক চারুচন্দ্র প্রভু তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে, তুমি কি ওনাকে সবকিছু বলেছো? হ্যাঁ বলেছি। উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে? উনি কিছু বলেনি, তেমন পরে দেখা যাবে, এরপর আর অনেকজনকে দেখেছে, দেখে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তোমার সাথে যে চিন্ময়কৃষ্ণ প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে, বলাৎকার যাকে বলা হয়, যেটাকে সমকামিতা বলা হয়, হ্যাঁ, তো এগুলোর কি তুমি কি বিচার চাও? হ্যাঁ। তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে হেজিটেশন ভোগ করছো, এগুলো তো আমাদের ইসকনের মধ্যে কোনো শিক্ষা নেই, ঠিক আছে? কোনোদিন কারো কাছ থেকে দেখেছো, কোনো বক্তব্য থেকে দেখেছো এগুলো? এই নোংরামিগুলো? ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা এগুলো তোমার কথা মতো, যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো, হ্যাঁ, আমি কি করবো, এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন, আমাদের গুরু মহারাজ আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, এগুলো আমি অ্যাপ্রুভ করবো, ওনাদেরকে আমরা সাবমিট করবো এবং ওনারা এগুলো অ্যাকশন নেবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। নিত্যবন্ধ গৌরদাস। আমি প্রায় অনেকদিন যাবৎ, প্রায় 8-9 বছর যাবৎ পণ্ডিত ধামে অবস্থানরত। এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে, যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে, বাট এগুলো নিয়ে তদারকি করতাম না, বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গেছিল না। কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন হচ্ছে, বা মাঝে মাঝে এমনই দেখি অনেক ধরনের গন্ডগোলও চলছে ধামের মধ্যে। কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবত আবার দেখলাম যে কি আমি রাত্রে ঘুমাতাম, তখন কি করতো, রাত 2টো বাজে, 1টা বাজে, 3টা বাজে আমার ডাকতে আসতো। এখন আমি ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম, মঙ্গলা একটি সময় শুয়ে থাকতাম ঘুমের ভান ধরে, তখন কি করতো, বিরক্ত হয়ে দরজা ধুম ধুম করে বাড়ি দিত, আওয়াজ হতো, প্রচুর পরিমাণে আওয়াজ হতো, উঠতাম না আমি।
তারপর আসে ডেকে ওকে নিয়ে যেত, নিয়ে গিয়ে বলতো কি মেসেজ করার জন্য বলতো, মেসেজ করতাম, এরকম করতে করতে অনেকদিন মেসেজ করতাম। হঠাৎ একদিন আমাকে ডেকেছে, বাট আমি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব মানে রেগে আছে। হ্যাঁ, চিন্ময় খুব রেগে আছে, আমি কেন যাচ্ছি না। তারপর আমি শ্রীপুর রুমে ছিলাম, শ্রীপুর রুমে যখন ছিলাম উনি এখন আমার কিভাবে শ্রীপুর আমাকে ডেকে রুমে রেখেছে, সেই কারণে ওনার খুব ক্রোধ যে আমার কিভাবে ওখান থেকে বের করবে, আমি কেন রুমে থাকি। তারপর হঠাৎ একদিন এই গেটে চলে গেল, কারণ কিভাবে বের করবে, কিছু না কিছু করতে হবে, নাহলে তো বের করা যাবে না। তারপর হয়েছে কি, একদিন দামোদর প্রোগ্রাম, 19 সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে। এখন হঠাৎ উনি আমাকে এসে বললো, এই মানে শ্রীপুরে দামোদর প্রোগ্রামে চলে গিয়েছে, হঠাৎ উনি আমাকে এসে বলে কি তো ভাগবতম নেই, একটা ভাগবতম দেয়। তারপরে কি হয়েছে, ভাগবতম নিয়েছি। তারপর বলেছে কি ওনার গিয়েছিল কবর ছিল, কবর শোয়াইছে আমাকে, সঙ্গে কবর ছিল কৃষ্ণ দেবে। তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল। আমি কবর শুয়েছি, তখন উনি বলা আসা করেছে আর কি, তোর যদি এখানে থাকতে চাস, হ্যাঁ তোর সিঁদুরের সঙ্গে এই ধরনের সহযোগিতা করতে হবে। এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল। এখনকার উনি প্রতিদিন জিজ্ঞেস করতো, তোমার মঙ্গার দিতে গামছা পরে উনি কোথায় চলে যেত, আমি তো মঙ্গার দিতাম শিব মন্দিরে সেবা করতাম, ওখানে চলে যেত মঙ্গার দিতে গামছা পরে ওখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য, হ্যাঁ কি হয়েছে, কাজ কি হয়েছে, হ্যাঁ এই ধরনের বিষয়গুলো আমাকে সবসময় বলতো। তারপরে আমাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি, আমি বলছিলাম ভুল পারবো না, এগুলো এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না। তাও আমার বিরক্ত করতো। এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে, ও বিল্ডিং উনি চলে গেছে। আর উনি চলে যাওয়ার পরে কি হয়েছে, সিলেট প্রতি পদ্মা রয়ে গেছে, পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গায় রয়ে গেছে। এখন ওনাকে নিয়ে গেছে কোথায়, ওই লং বিল্ডিং বা আমার থেকে দূরত্ব রাখার জন্য। এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গেছে আমি আর বিল্ডিংয়ে যাইনি কখনো। আর পরবর্তীতে যে আমি অসুস্থ হয়েছিলাম, অসুস্থ হওয়ার পরে তারপরে এখানে গিয়েছি। এরপর পরে তাও উনি আমাকে ডাক্তার ম্যাচ করার জন্য, আমি যেতাম না। এরপর পরে উনি আমার খুব ক্রোধ, আমার সাথে কথা বলতো না। হ্যাঁ, আমার এক ভক্তকে আমাকে ক্যাশ সরাই হতো, অনেক ধরনের ক্যাশ দিত। এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না, ওনার সাথে কথা হতো না। এরপর পরে আমি কিছুদিন যাবত দ্বাদশমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না, খুব খারাপ হয়ে গেছে। কারণ আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব খারাপ ধরনের চরিত্র, এই বিষয়গুলো নিয়ে মানে দেখে শুনতে কি হয়েছে, মাথা পুরো কষ্ট হয়ে গেছে। আবার কি হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাবো। তারপরে আমি বলছিলাম দ্বাদশমী পরে চলে যাবো, এরকম বলে দ্বাদশমী গেল। এরপর আমি থামিছিলাম। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুগুলো বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ জঘন্যতম অপরাধ কিন্তু সমস্যাগুলো। এই যে গুরুগুলো এতগুলো ছেলে, নিউ ছেলে, অনেক ছোট ছেলে, এদের উপরে যে এতজন নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না, হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না, ওরা চেয়ে থাকে। কারণ ধর্মের যে ভক্তগুলো আছে তখন হচ্ছে পদের লালসায় সবাই আমরা মোহিত হয়ে গেছে, ওদেরকে পদ দিবে, হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে, একে সেক্রেটারি বানাবে ধামের, হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কি হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। এই কারণে ছোট ছোট বাচ্চাদের উপর নির্যাতন চলতেছে, হ্যাঁ ওরা কোনোই কিছু বলে না। এই ছোট ছোট বাচ্চাদের উপর কি হয়েছে, বাচ্চাগুলো আমি দিয়েছি জন্য লেখাপড়া করার জন্য, পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পারতেছে না, বিদায় ওদের দুষ্টমিগুলো এখানে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে। এখন এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে, সে জায়গায় ওদেরকে যদি দেখাইতে সেবা করায়, হ্যাঁ দেখাইতে সেবা করাচ্ছে সারাদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 8টা 9টা পর্যন্ত সেবা করে। এরপরে ওরা রুমে যাচ্ছে, ওদের কাছে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি। ওরা রুমে যাচ্ছে, এরপরে রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসছে আবার কোথায় চিম্বেপুর রুমে, ডেকে নিয়ে এসে কি করে মেসেজ করায়। তারপরে ওখানে নানা ধরনের কথা বলে, খারাপ কথা, যে এই ধরনের কথা বলে যে তুই কাপড় খুলে ফেল, হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না, এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের। আর ছেলেরা কি করতো, এই বিষয়গুলো আমাদেরকে বলতো। এই বিষয়গুলো দেখে শুনে আমার খুব খারাপ লাগতো।